हैशटैग स्टॉप विवेक बिंद्रा। कितने पैसे दिए आपने वहां पर? और 50,000 दिए थे सर मैंने। 50,000 रुपए? जी सर। मैंने यूजुअली जो देखा है यूट्यूबर्स वगैरह जो करते हैं वो तो 2-4-5,000 रुपए का होता है। हाँ लेकिन वो काफ़ी बड़े यूट्यूबर हैं सर, काफ़ी बड़े। इंडिया के हैं बाहर के हैं? नहीं सर, इंडिया के वाहियात एकदम बिल्कुल। তো কেমন আছো সবাই? এখন কন্ট্রোভার্সি চলছে সন্দীপ মহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দা। 18 থেকে 25 বছরের ছেলে মেয়েরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, কারণ ওই ভিডিওটার মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। জানি না কতটা তোমাদেরকে জানাতে পারবো, পুরোটাই চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরি জানানো। ভিডিওটা সবার জন্য। তো সন্দীপ মহেশ্বরী স্যার কিছুদিন আগে এই ভিডিওটা পোস্ট করে। ওই ভিডিওটার মধ্যে দুখানা স্টুডেন্ট কিছু কথা তুলে আনে। এটা হচ্ছে এই যে ওরা কোনো একটা বড় ইউটিউবারের কাছে ওরা বিজনেস শিখতে গেছে বা বিজনেস রিলেটিভ কোনো কোর্স করতে গেছে। সেখান থেকে ওদের কাছ থেকে 50,000 টাকার ওরা চার্জ করেছে। তো 50,000 টাকা ওরা দিয়ে ওই কোর্সটা শিখছে, কিন্তু ওরা তারপরে বুঝতে পারছে যে এই কোর্সটার মধ্যে ওরকম দম নেই, যে এটা 50,000 টাকার মতন। তারপরে ওরা টাকাটা ফেরত চেয়েছে। তো ওরা টাকাটা না দেওয়ার পরে ওরা বলেছে এই কোর্সটাকে আরও যদি 3 জনের কাছে করতে পারো তাদের থেকে তোমরা একটা কমিশন পাবে, সেই টাকাটা তোমরা রিটার্ন পেয়ে যাবে। তো টাকা এইভাবে ওরা দেবে না, টাকা এইভাবে তোমায় করে নিতে হবে। তো এই হচ্ছে কেস। কিন্তু ওই ভিডিওটার মধ্যে কারো কোনো বড় ইউটিউবারের নাম ফোকাস করা হয়নি, কিন্তু তারপরে বিবেক বিন্দা স্যারের কাছ থেকে ওই ভিডিওটা ডিলিট করার জন্য কমেন্ট করে। তো সন্দীপ মহেশ্বরী স্যার ডিরেক্টলি বলে দেয় আমি ভিডিও ডিলিট করতে পারবো না। ও বিবেক বিন্দা স্যারের টিমমেট থেকে লোক গিয়ে সন্দীপ মহেশ্বরী স্যারকে বোঝায়, বলে ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার তাও মানে না। তো এই হচ্ছে এখনকার কেস। সন্দীপ মহেশ্বরী স্যারের এইটাই বক্তব্য যে আমি তো ভিডিওতে কারো নাম প্রকাশ করিনি, তো আপনি কেন রিয়াক্ট করছেন যে আপনাকেই বলা হচ্ছে? তো অনেক স্টুডেন্ট 18 থেকে 25 বছর বয়সী ছেলেদেরকে অনেক ছেলেকে এইভাবে ফাঁসানো হয়, কাউকে কোনো কম চার্জ করে, কাউকে বেশি চার্জ করার পরে যখন ফেঁসে যাওয়ার পরে তখন বুঝতে পারে না এসে ভুল করেছি, তখন টাকা রিটার্ন করার সময় তখন বলে তোমরা 3 জনকে আনো, তোমরা 3 জন এইভাবেই কোর্স বিক্রি করো, তাহলে তোমার টাকাটা তুমি পেয়ে যাবে। তো এই জিনিসগুলো গরিব ঘরের ছেলেদের সাথে সবচেয়ে বেশি হয়, কারণ হচ্ছে গরিব ঘরের ছেলেরা যখন কলেজে ওঠে তখন ওরা নিজেরা ভাবে আমরা সাইডে কিছু ইনকাম করি, ইনকাম করতে করতে পড়াশোনা করি, তো ফ্যামিলিরও প্রেশার থেকে অনেক মুক্তি পাবে। এই সব ভিডিও দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মধ্যবিত্ত ঘরের প্রথম ইনকাম আসে ক্যাটারিং থেকে। তো এইভাবে ক্যাটারিং করতাম, কলেজ করতাম, করতে করতে কলেজে একটা ছেলের সাথে আমার আলাপ হয়। সে আমাকে বলে ও কলেজ করতে করতে ওর মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। প্রত্যেক দিন নাকি ও 1 থেকে 2 ঘন্টা কাজ করে, তাতেই নাকি ওর মাসে মাইনে এরকম। তো এইসব বলার পর যথারীতি আমার লোভ লাগে, ও কী ব্যাপার, মানে 1 থেকে 2 ঘন্টা কাজ করলে দিনে আমি এরকম ইনকাম করতে পারবো। তো এটাই স্বাভাবিক, গরিব ঘরের ছেলেদের এইটুকুন আসা মানে এটাই অনেক বড় ব্যাপার। তো আমি ওকে বললাম ভাই তোদের ওখানে যদি কাজে নেয় আমাকে বলিস। ও বললো এটা কোনো ব্যাপার না, যে সবাইকেই নেয়, খালি ওখানে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার ফিস 16,000 টাকা। আমি তখন মানে ঘাবড়ে যাই, 16,000 টাকা আমার কাছে তো মানে অনেক বড় ব্যাপার। তো ক্যাটারিং করে করে কলেজের জন্য আমি টাকাটা কিছু জমিয়েছিলাম 20,000 টাকার মতো। তো আমি ভাবলাম ঠিক আছে সেখান থেকেই নয় দেওয়া যাক। তো আমি জিজ্ঞাসা করলাম কী করতে হবে, বললো তোকে প্রথম কম্পিউটার শিখতে হবে। ওই কম্পিউটার শিখতে শিখতে তারপরে তোকে ওখান থেকে কাজের অফার দেবে। আমি ভাবলাম ঠিক আছে, তো ভালো। তো যথারীতি পরের দিন সকালে ওই অফিস থেকে ফোন আসে, আমাকে যেতে বলে। আমাকে ডাকলো সেই 12টার দিকে। আমি 12টার দিকে গেলাম, দেখলাম অনেক স্টুডেন্ট বসে আছে, সব আমারই বয়সী, তো আমার থেকে 2-1 বছরের বড়। ডাকলো, গেলাম, নাম ফাম জিজ্ঞাসা করলো, কোথা থাকি না থাকি, ক্যাশটা নিয়ে নিয়ে তখন ওরা বললো এই 2 বছর কোর্সটা করার পর তারপরে তোমাকে জবের অফার করা হবে। তো আমি ভাবলাম
ঠিক আছে, আবার বলে দিল তুমি 2 বছরের কোর্স করতে করতেও তুমি কিছু করতে পারো। আমার তো ভালো লাগলো না, আমার কলেজের টাকাটা আমি ওখান থেকে দিয়ে দিয়েছি, তোমার টাকাটাকে অন্তত জোগাড় করতে হবে। তার জন্য আমি রাজি হয়ে গেলাম। আমি ঠিক আছে, এই করতে করতেও আমি যেন কিছু করতে পারি। আমাকে পরের দিন থেকে ক্লাস শুরু করে দিতে বলে। তো ভালোই চলছিল, ওখানে খালি তোমাকে টাকার লোভ দেখাবে, মানে এ এত কিছু করে ফেলেছে, সে অত কিছু করে ফেলেছে, কি লাখ লাখ টাকা কামিয়েছে। আমিও এদের জালে আস্তে আস্তে জড়াচ্ছি। আস্তে আস্তে বুঝতে পারছি আমি একটা কোনো জায়গায় ফাঁসতে চলেছি, কারণ কম্পিউটার শেখানোর কোনো নাম নেই, খালি শেখাচ্ছে এখানে ইনকাম কিভাবে করতে হয়, কিভাবে ওদের কোর্সগুলো কিভাবে লোকের কাছে গিয়ে তুলে ধরে কিভাবে লোককে ফাঁসানো হয়। তো আস্তে আস্তে যখন বুঝতে পারলাম, 6-7 মাস হয়ে গেল, তখন আমাদের যে হেড ছিল তার সাথে কথা বললাম, আমি আর এই কোর্সে আর করব না, তো কি করা যেতে পারে। বললো করবে না, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বললাম তাহলে পয়সাটা? বললো তোমার পয়সা ফেরত হবে না, তোমার এই পয়সা ফেরত পেতে চাও তাহলে তো আরও 3খানা ছেলে আনো, ওদের থেকে তোমায় 33% কমিশন তোমায় কেটে তোমার পয়সা তোমার রিটার্ন হয়ে যাবে। বুঝে গেছি, আমি পুরো ভেসে গেছি। সত্যি কথা বলতে আমি আর কাউকে ফাঁসাতে পারলাম না এইভাবে। আর যেই বন্ধুটা আমাকে করে দিয়েছিল সে এখনও পর্যন্ত আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। আমার কলেজ লাইফটাই শেষ হয়ে গেল, কারণ এই ফার্স্ট ইয়ারের পরে আর আমি পড়তে পারলাম না, শুধু টাকার অভাবের জন্য। আমি 18 থেকে 25 বছর ছেলেদেরকে বলি, তোমরা এইসব জায়গায় যেও না, পুরো লাইফটাই শেষ হয়ে যাবে। আর যারা ফেঁসে গেছো তারা আরও 10 জনকে ফাঁসাবে না, কারণ আমি বুঝি এর কষ্টটা কোথায়। ভালো করে পড়াশোনা করো, চাকরি পেও, নাহলে ব্যবসা করো, শর্টকাট মারতে যেও না। আমার মতো সারা জীবন আমি কাউকে দোষারোপ করি না, আমি নিজেকে নিজেই দোষারোপ করি। বাড়িতে আমি কোনোদিন বলতে পারিনি। আজকে এই যে কথাটা এখন সন্দীপ মহেশ্বরীর সাথে বিবেক বিন্দা স্যারের সাথে হচ্ছে বলেই আমি আজকে তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ তোমাদেরও জানা উচিত এইসব জিনিস। কারণ আগের চেয়ে এখন সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফাঁসছে, কারণ মানুষের শর্টকাট মারা শখটা এখনও যায়নি। আজকে তো কিচ্ছু চাই না, সাবস্ক্রাইব করো বা না করো, লাইক করো বা নাই করো, অন্তত শেয়ারটা করে দিও। ভালো থেকো।